আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার দিন আমি লাইভ প্রোগ্রাম করি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি নেক্সট ডেতে আবার এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং তারপরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সেই অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। আমার অভিজ্ঞতা দক্ষতা এই 25 বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের ক্রিমিনাল কেসের বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে। এগুলো পুলিশবাদী কেস, ক্রিমিনাল কেসগুলো পুলিশ প্রসিকিউশন করে, যাতে অনেক সমস্যা হতে পারে, এবং এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য আমি লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্নাদি নিই না। কিন্তু এরপরে প্রোগ্রামের পরেই আপনারা আমাকে ফোন করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। সে প্রশ্নাদির উত্তর দিতে আমি তখন সবসময় টেলিফোনে আনসার করি। আপনারা সেই নাম্বার আজম এন্ড কো সলিসিটার্স এর গুগল সার্চ করলে শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে সার্চ করলে আপনারা আমার অফিসের নাম্বার পাবেন। যেই নাম্বারে আপনি ফোন করলে আমি থাকবো। এটা আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে এবং আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নাদির উত্তর দিব। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সব সময় যেটা মনে রাখতে হবে, পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সে ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, রাস্তা থেকে হোক, যেখান থেকে হোক, আপনি সহসা দেরি না করে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে প্রস এন্ড কনস গুলো ডিটেইলস ডিসকাস করে, মিটিং করে, বুঝে তারপর আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই ইন্টারভিউর মধ্যে আপনি যদি ভুল করেন তাহলে সেই ভুলগুলো অনেক সময় আপনার সংশোধন করা কঠিন হয়ে যায় এবং অনেক সময় সংশোধন করা যায় না। যার জন্য আমি সবসময় বলি, পুলিশের ইন্টারভিউর পরে যদি আপনি আপনার পছন্দের লয়ারের সাথে যোগাযোগ করতে নাও পারেন, ইন্টারভিউর পরে বের হয়ে সাথে আপনি ফোন করবেন একজন সলিসিটরকে, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরকে আপনি আমাকে ফোন করতে পারেন এবং আপনি ডিসকাস করতে পারেন আপনার কেস নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে এভালুয়েট করতে হবে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন পুলিশের, এতে স্ট্রেংথ কতটুকু আছে, ইন্টারভিউটা কতটুকু ভালো দিয়েছেন, উইকনেস কতটুকু আছে আপনার ইন্টারভিউর। এই স্ট্রেংথ এবং উইকনেস গুলোকে এভালুয়েট করতে পারবেন আপনি যখন আপনি ইন্টারভিউর সাথে পরে
আরেকজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করবেন এবং ডিসকাস করবেন যে আমাকে এই প্রশ্নাদি করেছে, এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসছে এবং আমি এই উত্তরগুলো দিয়েছি, আমাকে এখন আপনি অ্যাডভাইস করেন আমার কিরকম উইকনেসটা, কিরকম স্ট্রেংথটা, কিরকম আমার কেসের কি হতে পারে। এই ক্রিমিনাল কেসগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট সেন্সিটিভ কেস। তার কারণটা হলে এখানে আপনি কনভিক্টেড হলে আপনাকে প্রিজনে যেতে হবে, দীর্ঘমেয়াদী প্রিজন সেন্টেন্স থাকলে আপনার পরিবার পরিজন থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হবে এবং একটা অসহনীয় জীবন আপনাকে যাপন করতে হবে। রেপুটেশন ড্যামেজ থেকে শুরু করে আপনার অনেক আপনার ক্ষতি, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, রেপুটেশন ড্যামেজ, সব দিক দিয়ে আঘাত আসে। এই জন্য ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আপনি দেরি করতে পারবেন না, সহসা আপনাকে অ্যাডভাইস সিক করতে হবে। আমাদের আজকের যে প্রোগ্রাম, আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে আপনার একটা ইয়াং ছেলে অ্যাবাউট 25 বছর বয়স্ক, সে তার গ্র্যান্ডফাদারকে কিল করেছে এবং এটা একটা লিগ্যাল হিস্ট্রি করেছে। এটা টেলিভিশনের মধ্যে আপনার এই দেশের সব চ্যানেলগুলো, তো প্রায় যেগুলো ন্যাশনাল চ্যানেল আছে ওগুলোতে দেখানো হয়েছিল। আজকে আমরা এনটিভিতেও দেখাচ্ছি। এই কেসটা হয়েছিল আপনার ওল্ড বেইলিতে, যেটা সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, এদেশের সবচেয়ে বড় নামকরা ক্রাউন কোর্ট। ওল্ড বেইলি স্ট্যান্ডের মধ্যে, ওখানে জাজ সারা মনরো কুইন্স কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল বলতাম, এখন কিংস কাউন্সিল বলি, তাকে সাজা দিচ্ছিল। তার নাম হলো ব্যান অলিভার এবং ওল্ড বেইলিতে তাকে সাজা দেওয়ার সময় সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে সেখানে সব টিভি ক্যামেরাটা তাকে ফিল্ম করেছে। আপনারা জাজের ছবি দেখতে পাচ্ছেন, জাজ সারা মনরো কিংস কাউন্সিল। ওইটা আজকে আমরা দেখাবো, আপনারা শুনবেন। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের ভিডিওটা এখন প্লে করেন। Bullying. You were diagnosed with autism at a young age and went to school for autistic children, but you did not thrive there. Your behaviour deteriorated further when your mother became involved in a same-sex relationship. You were in and out of care and irreparably damaged by your early childhood experiences and by your learning disabilities. Throughout your childhood and adult life, you had a very strong and positive relationship with your maternal grandparents. You loved and love your Nan very much, and she loved and still loves you. Her evidence at your trial was compelling and informative. You clearly displayed many of the recognised features of autistic spectrum disorder, and you lacked the ability to show empathy to others, with the exception of your Nan and, to some extent, your granddad, until shortly before his death. When you were 15 and 16, you sexually abused a very young female child, and in September 2016 you received a 6-year custodial sentence for a number of offences, including rape and an offence of in possession of indecent images of children. I pause there to record my firm view, as supported by the psychiatric evidence, that the offending in which you were involved was learned from your own childhood experiences, and your lack of empathy or understanding was exacerbated by and rooted in your autism. You have no other convictions.
However, you were on licence from that sentence when you killed your grandfather. Days before you were sent to custody in 2016, your grandfather had a stroke which left him paralysed, save for the partial use of his right side. He was largely bedbound and looked after by your grandmother, supported by daily carers. While you were serving your sentence, you were the victim of violence at the hands of other prisoners. You were prescribed medication for your autism and depression whilst you were in custody. You were released on licence in September 2019. While you were still in custody, allegations came to light that your grandfather had himself committed child sex offences. Both your mother and your uncle expressed a serious desire and formed intent to kill your grandfather and had to be dissuaded by your grandmother from doing so. From that time, your nan lost all respect for her husband, who'd also been cruel to her and unfaithful during their marriage. Upon your release, you were given a flat about 7 miles away from where your grandparents lived. Initially, you were very house-proud and you did very well until the pandemic hit. You later found out about the allegations of sexual abuse involving your grandfather, and you told your nan that you could not love him anymore and that indeed you hated him. However, at that stage, you did not exhibit any violence towards him nor express any desire to do so. COVID hit you very hard. You became obsessive about catching the virus and behaved in very extreme ways in order to avoid doing so. You also became paranoid about infecting your grandparents and avoided contact with them. Your mental health deteriorated as a result because you were isolated and separated from your grandmother. On Christmas Eve 2020, you went to your grandmother's house and asked her to help you to commit suicide by providing for you an overdose of tablets. You said that you wanted to die in her arms. She comforted you and she dissuaded you. You stayed at your grandparents' house for Christmas, but then returned to your flat on the 27th of December. From that date onwards, you would speak to your nan on the phone 3 or 4 times every hour. On the 6th of January of 2021, you rang your nan again, intent on killing yourself. She tried to persuade you not to do so, but you called the RSPCA and asked them to collect your pet ferret, telling the operator that you were going to commit suicide. The operator noted that you were speaking most bizarrely and making very little sense. That call was recorded and the jury heard the nature of the things which you were saying, which were psychotic in nature. Of particular concern is your assertion in that call that you'd been looking at child pornography and had exposed yourself. On that occasion, you were taken to hospital, but due to your autism, you did not understand that you were expected to stay there, and instead you took a taxi to your nan's house. She wanted you to stay with her, but you went back to your flat because of concern for your pet. You were in no fit state to be left unsupervised. Your nan said that by then, quotes, we all knew he wasn't well and tried to get him an appointment, close quotes. On the 14th of January, you attempted suicide again, firstly by trying to hang yourself and then by drinking bathwater contaminated. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। জাজ সারা মনরো কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল বলতাম, সে ওল্ড বেইলি থেকে এই জাজমেন্ট দিচ্ছিল, সেন্টেন্সিং রিমার্কগুলো করতেছিল এবং সে বলছে কি দ্যাট এটা একটা সিগনিফিক্যান্ট রিস্ক টু দ্য পাবলিক। সে বলছে তুমি ছিলা একটা খুবই উল্লেখযোগ্য রিস্ক পাবলিকের জন্য। এই কথা আপনার জাজ বলছে থাকে।
that you are a significant risk to the public. আর এই historic televised first camera এটা আপনার have been allowed in court to show a judge sentenced 25-year-old man to life imprisonment for stabbing his grandfather to death. তার গ্র্যান্ডফাদার তার নানাকে হত্যা করার জন্য, এই হত্যার জন্য তাকে এই 25 বছর বয়স্ক এই যুবককে আপনার মৃত্যুদণ্ড দিয়েছিল, আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছিল। এটা আপনার ওল্ড বেইলিতে 2022 সালে এই কেসটা আপনার সেন্টেন্সিং এর জন্য হিয়ারিং ছিল এবং who had been cleared of murder admitted the manslaughter of 74-year-old এবং তার গ্র্যান্ডফাদারের বয়স ছিল 74 বছর এবং ওই থাকতো আপনার মটিংহামে, সাউথ ইস্ট লন্ডনে, লাস্ট ইয়ারে 2021 সালে আপনার জানুয়ারিতে। খুবই আপনার লোমহর্ষকর ঘটনা এবং এটা প্রায় প্রত্যেকটা ন্যাশনাল টেলিভিশনের মধ্যে এই জাজের এই স্পিচটা, সেন্টেন্সিং রিমার্কটা আপনার দেখানো হয়েছিল। টাউন কোর্টের জাজেরা যখন সাজা দেয়, এইটা আপনার আইন আসছিল যে এগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে পাবলিক অ্যাওয়ারনেসকে ইনক্রিজ করার জন্য এবং এটা পাবলিক বুঝতে পারবে যে কোন কোন কারণগুলো দেখিয়ে জাজেরা এই ধরনের সাজায় উপনীত হয়। এটা পাবলিক দেখলে তাদের অ্যাওয়ারনেসটা বাড়বে জাস্টিস সিস্টেমের উপরে এবং তারা বলছে কি এতে আমরা যে কত ট্রান্সপারেন্ট, আমাদের বিচার ব্যবস্থা যে কত স্বচ্ছ তাতে বোঝা যায় যে আমরা জাজের স্পিচটাকে আমরা কোর্টরুমে গিয়ে তাকে ফিল্ম করি, ভিডিও করি এবং আমরা এখন পাবলিককে দেখাচ্ছি আমাদের জাস্টিস সিস্টেমের যে একটা ট্রান্সপারেন্সি আছে, কত ট্রান্সপারেন্ট এটাকে আমরা প্রমাণ করতেছি, স্বচ্ছতা কি বিচার ব্যবস্থার মধ্যে। এটা সত্য, আমি দেখেছি ক্রিমিনাল কেস যখন বাংলাদেশে হয়, আমাদের দেশে যুগেরও বেশি ধরে লিঙ্গারিং করে, 10-12 বছর, 14 বছর, কয়েক বছর ধরে, বছরের পর বছর, বছরের পর বছর। আমি যেহেতু ক্রিমিনাল ল প্র্যাকটিস করি লন্ডনের মধ্যে, অনেকের সমস্যার কথা আমি শুনি এবং তাদের সেই কেসগুলো তারা কিভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে, বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বচ্ছতা নাই, কোনো স্বচ্ছতা তো নাই এবং সেখানে অনেক প্রশ্নবিদ্ধ এই বিচার ব্যবস্থাগুলো, অনেক প্রশ্নের সম্মুখীন যে ফেয়ার ট্রায়াল হচ্ছে না। কিন্তু আমাদের এখানে আমরা ওই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি। ট্র্যাডিশনালি এখানকার জাস্টিস সিস্টেমের একটা নাম আছে, সুনাম আছে। এই টেলিভিশনের মধ্যে বড় বড় কেসগুলো যে দেখাচ্ছে, এতে আরো প্রমাণিত হলো কত গুড আপনার লিগ্যাল সিস্টেম, জাস্টিস সিস্টেম, বিচার ব্যবস্থা এই দেশের মধ্যে আছে, সেটা প্রমাণিত হচ্ছে। এবং সেন্ট্রাল লন্ডনে এখানে আপনার এই জাজমেন্টটা দেওয়া হয়েছিল স্ট্র্যান্ডের মধ্যে যে ওল্ড বেইলি আছে ওই কোর্টের থেকে, এবং টিভি ক্যামেরাস অ্যালাউড ইনটু ক্রিমিনাল কোর্ট ইন ইংল্যান্ড ফর ফার্স্ট টাইম। এটা ছিল প্রথমবারের মতো টেলিভিশনের মধ্যে জাজের যে আপনার সেন্টেন্স, জাজের সেন্টেন্সিংটাকে প্রথমবারের মতো টেলিভিশনের মধ্যে
দেখানো হয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলসের মধ্যে। এই জন্য এখন আরো বেশি বেশি আসছে, অনেকগুলো আপনারা শুনছেন, প্রায় প্রত্যেক সপ্তাহে আমি একটা একটা করে ভিডিও আমি প্লে করি, আপনারা দেখেন জাজের স্পিচ। এতে আমাদের পাবলিকের, কমিউনিটির মেম্বারদের জানার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে। অনেকে আমাকে ফোন করেছে, আজম সাহেব এটা আপনি খুব ভালো স্টেপ নিয়েছেন, যে আপনি টেলিভিশনের মধ্যে যে এই যে ক্রাউন কোর্টের জাজের সেন্টেন্সের যে রিমার্কগুলো যে পাঠাচ্ছেন, দেখাচ্ছেন, এতে আমরা অনেক কিছু বুঝতে পারি। অনেকের সাজা হয়েছে, লম্বা লম্বা সাজা হয়েছে, তারাও খুব আগ্রহ নিয়ে এগুলো দেখে। দর্শক আপনারা দেখবেন, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আমরা ভিডিওটার বাকি অংশটুকু নেক্সট সেগমেন্টে প্লে করব।